এখন বাবা সুস্থ হওয়ার পরেও সে প্রায়ই আমাকে ফোন করে বাবার খোঁজ খবর নেওয়ার জন্য। তো বাবা সুস্থ হয়ে গেছে, আমাদের প্রায় 8-10 দিনের মতো আমরা হসপিটালে ছিলাম। তারপরে চলে আসছি বাসায়। আসার পরে বড় ভাই চলে গেছে বড় ভাইয়ের কাজে, মেজো ভাই তো দেশে নাই, আমরাই ছিলাম বাড়িতে। তো বাহিরে টুকটাক যে কোনো কাজের জন্য যেতে আমিই যাইতাম। তো ওই সুবাদে ওর সাথে যখনই দেখা হইতো এটা আর কি কথাবার্তা হইতো। আর সব সময় ও আমাকে এখন নিয়ম করে ফোন করে জিজ্ঞেস করার জন্য যে আঙ্কেল কেমন আছে। তো আঙ্কেল কেমন আছে সেটা তো তুমি আঙ্কেলের ফোনেই জিজ্ঞেস করতে পারো। তো ঠিক আছে, 1 মাস পর্যন্ত ব্যাপারটা আমার কাছে নর্মাল ছিল যে জিজ্ঞেস করতেই পারে। আর ওর প্রতি একটা কৃতজ্ঞতা কাজ করতেছিল যে আমার বাবাকে রাস্তা থেকে নিয়ে আসছে বাসায়, যদি রাস্তায় বাবা আরও বেশি অসুস্থ হয়ে যেত। তো সেই সুবাদে যে হ্যাঁ ঠিক আছে, ফোন দিচ্ছে, আঙ্কেল কেমন আছে, ভালো আছে, এরকম কথা হচ্ছে। আচ্ছা, তারপরে যেটা হইল, আমি একদিন খুব বিরক্ত হয়ে গেলাম। রাত্রে ঘুমায় গেছি, সে 12টার সময় ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে আঙ্কেল কেমন আছে। তখন আমি বললাম কি যে 1 মাস হয়ে গেছে, বাবা এখন পুরোপুরি সুস্থ। আর বাবা তো আপনার দোকানেও গিয়ে আসলো, এখানে চা খেতে, ওইখান থেকে বসে থেকে আসলো, আপনি দেখেন নাই বাবা যে সুস্থ? আপনার কি রাত্রের 12টা বাজে ফোন দিয়ে আঙ্কেলের খবর নিতে হবে? আমি আপনাকে আঙ্কেলের নাম্বারটা পাঠাইতেছি, তখন আপনি ফোন দিয়ে বাবাকে জিজ্ঞেস করেন বাবা কেমন আছে। কেন জানি না, খুব বেশি রাগ হয়েছে, পরে রেখে দিছে। ওর পর থেকে সে আর আমাকে ওরকমভাবে ফোন করে না। তারপরে বেশ প্রায় কিছুদিন চলে গেল, আরও 1-1.5 মাস সে আর আমাকে ফোন টোন করে না। আমারও বাইরে যাওয়াটা কমে গেল যেহেতু বাবা সুস্থ হয়ে গেছে। তো তারপর আমি ভার্সিটিতে ভর্তি হইলাম। ভার্সিটিতে ভর্তি হইলেও রাস্তা দিয়ে যাই ঠিকই, তার সাথে ওরকমভাবে কথা হয় না। তারপরে ভার্সিটিতে ভর্তি হওয়ার 3-4 মাসের মাথায় সে আমাকে, এটা 2015-র ঘটনা, সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে একটা টিউশনের জোগাড় হয়েছে 2টা, তুমি কি যাবা? তো আমি ভাবলাম যে ঠিক আছে। বাবার কাছে আমি আগেই জিজ্ঞেস করছি যে বাবা আমি কি 2টা টিউশন করব? বাবা বলছে করো, তুমি বাসায় না থেকে সারাক্ষণ যদি তোমার ভালো লাগে তুমি করো, কোনো সমস্যা নেই। তারপরে সে বললো যে ওইখানে তো আমি তো চিনি না, সে আমাকে ঠিকানা দেবো না, সে আমাকে বললো যে চলো তোমাকে আমি নিয়ে যাই। তো তার ফ্রেন্ডের কেমন যেন রিলেটিভ হয়, তো তার ওইখানে গেলাম। এটা 2015-র মাঝামাঝি। তো ওই সময়টাতে ওই বাসাটাতে গেলাম, যাওয়ার পরে ওনারা কথা বললো। তারপর 2টা বাসায় গেলাম, 2টা টিউশনে ঠিক হয়ে গেল 1 তারিখ থেকে আমি যাব বাচ্চাদের পড়াইতে। তো ওই সুবাদে তাকে তো ধন্যবাদ বলাই যায়। তো সরি বললাম ওই দিন রাত্রে, রাগারাগি করছি এই জন্য। সে বললো আচ্ছা না ঠিক আছে, শেষ কথা। এখন এইভাবে চলে গেল আরও 5-6 মাস। তারপরে 2016-র শেষের দিকে একদিন সে দেখতেছি যে আমাদের বাড়ির সামনে দিয়ে শুধু ঘুরঘুর করে। তো আমাকে এসে ফোন দিচ্ছে, বলতেছে একটু বারান্দায় আসবা? তো আমি বললাম যে বারান্দায় কেন আসবো? তো যে বারান্দায় গেছি পরে নিচ থেকে হাত উঠাচ্ছে। তো এটা কেমন কথা? তার সাথে না তো আমার কোনো রিলেশন আছে, তো আমরা ফ্রেন্ডশিপটাও এরকমভাবে করি নাই। তো সে কেন এই বাড়ির সামনে দেখা যাচ্ছে প্রায় 5-6 মাস যাবতে আমি এটা প্রায় খেয়াল করি, বারান্দায় গেলে আমি তাকে দেখি এদিক ওদিক ঘুরঘুর করতেছে বিকেলে, বা এদিকে যখন আসে তখন আমাকে ফোন দেয়, আমি তার ফোনটা তেমন একটা রিসিভ করি না। তারপরে 2017-তে মার্চ মাসে আমার বাবা আবার অসুস্থ হয়ে গেলেন একদিন রাত্রের বেলা 11টার দিকে। তখন যেহেতু আমার ভাইরা কেউ এখানে নাই, বড় ভাই চিটাগংয়ে, মেজো ভাইও দেশের বাহিরে, তো আমি আর মা একাই ছিলাম। তো আমি চোখে কিছু দেখতেছিলাম না যে কাকে ফোন দিব, কি করব না করব। আমরা যে এরিয়াটায় থাকি ওইখানে আশেপাশে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, কাছের আত্মীয়। আর বাবার যারা পার্টনার বা বন্ধু বান্ধব তারাও বেশ খানিকটা দূরে, আমাদের এলাকাটায় শুধু আমরাই থাকি। তো ওই সুবাদে বাবা যেহেতু অসুস্থ হয়ে পড়ছে, মা আরও খুব কান্নাকাটি করতেছে, তখন আমি ওকে ফোন দিছি যে তুমি একটু আসবা, এমন এমন, বাবা তো খুব অসুস্থ হয়ে গেছে, বাবাকে নিয়ে হসপিটালে যাব। তো সাথে সাথে ভাইকেও ফোন দিছি, ভাইও আসতেছিল। তারপর হসপিটাল নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে অবস্থা খুব খারাপ, আইসিইউতে রাখতে হবে। তো আইসিইউতে রাখার পরে যা ট্রিটমেন্ট চলতেছে ওইদিকে, কিন্তু বাবা আর যে সুস্থ হবে বা আগের বার যেরকম বলছে যে অপারেশন করতে হবে, ঠিক হয়ে যাবে, এখন ডাক্তার কিছুই বলতেছে না, শুধু বাবাকে আইসিইউতে রাখছে। আপনার ভাইকে আসলে আপনার ভাইয়ের সাথে কথা বলো, আমার সাথে আর মার সাথে কথা বলতেছে না। তো জিজ্ঞেস করছে সব কিছু। তারপরে ভাই আসলো ভোরবেলা 5টার দিকে, ভাই আসছে। আর মেজো ভাইকে যখন রাত্রে বলা হয়েছে, মেজো ভাই বলছে আমি দেখি 2-1 দিনের মধ্যে আমিও আসার চেষ্টা করবো, এত বারবার অসুস্থ হয়ে গেছে বাবা, আমি দেখে যাই বাবাকে। ও গেছে প্রায় 3-4 বছর হয়ে গেছে। তারপরে ও মালয়েশিয়াতে থাকে, ওইখানে ওর মালিকের কাছে জানানোর পরে ওকে আবার ছুটি দিছে 1 মাসের, যে ঠিক আছে তুমি যাইতে পারো। তো ওই দিন ভাই আসলো। ভাই আসার পরে ডাক্তার ভাইকে বললো যে আপনার বাবার কন্ডিশন খুবই খারাপ,
উনি মনে হয় আর সার্ভাইভ করবে না। তো এটার ভাই আমাদেরকে বলে নাই, তো আমরা হসপিটালেই ছিলাম। তারপরে ভাই বললো যে তোরা বাসায় যা, ফ্রেশ হ, আমি থাকি। তো 4 দিন বাবা আইসিইউতে ছিল। মেজো ভাই আসলো, শেষের দিন মেজো ভাই আসার পরে এটা এপ্রিল মাসের 17 তারিখ আমার বাবা মারা গেলেন। এখন তো আমার দুনিয়াটা পুরো এলোমেলো হয়ে গেল, কারণ আমার বেঁচে থাকার জন্য মনে হয় একমাত্র সম্বলই ছিল আমার বাবা। আর দুনিয়াতে কারো কাছে যদি আমি মন খুলে কিছু বলতে পারতাম সেটা ছিল আমার বাবা। ভাইরা আমাকে খুব আদর করে, কিন্তু ভাইদের সাথে কখনো আমি মন খুলে কথা বলা বা খুব যে ফ্রি এটা কোনো দিনও ছিলাম না। আর মায়ের সাথে তো একদমই নাই। তা আমি তো মানে কান্নাকাটি তো করতেছে মরার অবস্থা হয়ে গেছে আমার। তারপরে তো বাবার দাফন কাফন হইল। বড় ভাই ছিল 7 দিন থাকার পরে বড় ভাইয়ের বউ আর থাকতে পারবে না, তো ভাইয়ের বউ আর বউকে নিয়ে ভাই চলে গেল যে আবার আসবে এটা বলে। মেজো ভাই 1 মাস ছিল, খালারা ছিল, মানে সবাই তো 2-4-5 দিন করে থেকে সবাই চলে গেল, সবারই তো সংসার আছে। কিন্তু আমি তো জিনিসটা থেকে রিকভার করে উঠতে পারতেছিলাম না যে আমার বাবা নাই। এটা ভাবলে আমি সারাক্ষণ কান্না করতে করতে মানে 2-3 বার হসপিটালে নিতে হয়েছে আমাকে, এরকম মানে খুবই খারাপ অবস্থা। তো 1.5-2 মাস আমি এরকম বাসায় ছিলাম আর কান্না করতাম। ভার্সিটিতে যাই না, টিউশন করাইতাম, ওদের ওখানে যাই না। তারা ফোন দিতে দিতে পরে তারাও 2 মাস পরে নতুন টিচার নিয়ে নিয়েছে। আমি তাদের বলে দিয়েছি যে আমি পারবো না আর কিছু করতে, আপনারা, আমার তো জীবনটাই শেষ, আমি এখন মরে যাব। তো তারা আবার নতুন টিচার নিয়ে নিছে। মানে পুরো 5টা মাস আমি বাড়িতে বসেছিলাম, মানে সব কিছু বাদ দিয়ে দিছি, দুনিয়াদারি একদম বাদ দিয়ে একদম সেপ্টেম্বর মাসে আমাকে একদিন ও ফোন দিছে। এর মাঝে ও আমাকে প্রচুর ফোন দিত এবং মানে বাসায় মাঝে মাঝে আসতো, মাকে জিজ্ঞেস করতো। তো ও যেহেতু হসপিটালে নিয়ে গেছে, মেজো ভাই এসে এটা শুনছে, মেজো ভাই ওকে চিনে। ওরা আর আমরা এক এলাকায় থাকি না, পাশাপাশি এলাকায়, বাট ওর দোকানটা ওইখানে হওয়ার সুবাদে অনেকেই ওকে মানে সবাই চিনে। তো ভাই আবার বলে গেছে তুমি একটু দেখো, যেহেতু আমরা কেউ নাই। তো আসে, মাঝে মাঝে আসে, মার সাথে কথা বলে, আন্টি কোনো কিছু প্রয়োজন হলে ফোন দিয়ে এটা ওইটা। তো মানে বেশি আসে, আগে তো আসা হইতো না তেমনভাবে, এখন প্রায় বাসায় আসে। আর হচ্ছে গিয়ে আমাকে এবার ফোন দেয়, ও প্রায় রাতে রাতে ফোন দিয়ে আমাকে অনেক কিছু বোঝায়। ওই সময়টা থেকে না ওর সাথে কথা বলতে যে খারাপ লাগাটা যে আমার কাজ করতো, যে বিরক্তিটা, সেটা মানে শেষ হয়ে গেছে। এখনও ফোন দিলে আমার ভালো লাগে, মনে হয় যে না ঠিক আছে একটু কথা বলি, কথা বললে হালকা লাগবে। তো কথা বলি ওর সাথে, ফোনের মধ্যে কান্নাকাটি করি, এভাবে মানে চললো এই 5টা মাস। চলার পরে একদিন সেপ্টেম্বর মাসের শেষের দিকে ও আমাকে ফোন দিয়ে বলতেছে যে একজনের ইমার্জেন্সি একটা টিচার দরকার, তো তুমি তো একেবারে সব কিছু বাদ দিয়ে দিছো, তাহলে তুমি একটু বাচ্চাটাকে পড়াও। ওর টিচারটা চলে গেছে, বাচ্চাটার পরীক্ষা সামনে, বার্ষিক পরীক্ষা, তুমি যদি একটু সময় দিতে পারো তাহলে ভালো হবে, তোমারও ভালো লাগবে। তো মা বললো যে ঠিক আছে যা, তাইলে বাইরে বের হইলে ভালো লাগবো না। তো তখন আমি আবার বললাম যে আচ্ছা ঠিক আছে পড়াবো। তো ওই দিন আবার ওর সাথে বের হইলাম, বের হয়ে ওই স্টুডেন্টের বাসায় গেলাম, ওদের সাথে দেখা টাকা করে আসলাম যে ঠিক আছে আমি মানে এটা সেপ্টেম্বর মাসের শেষে ছিল বলতে 20-22 তারিখে পরদিন থেকেই পড়াইতে বললো, যে আন্টি বললো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি কালকে থেকে আসবো, আজকে আর পড়াবো না। তারপর নিজেকে একটু বুঝাইলাম, গুছাইলাম, আস্তে আস্তে আবার ভার্সিটিতে যাওয়া শুরু করলাম। তো এভাবে কেটে গেল 3 মাস। তো 2018 সালের জানুয়ারিতে আমি আবার ওকে বললাম, বা আমিও কারোর সাথে কথা টথা বলতেছিলাম, সব কিছু ঠিকঠাক করে আমি ভাবলাম যে আমি আরও কিছু টিউশন করি, বা আমি পার্ট টাইম একটা চাকরি করার চিন্তা করতেছিলাম। যে আগে তো বাবার কাছে খুব বড় গলা করে চেয়ে ফেলছি যে বাবা আমাকে টাকা দাও, সেমিস্টার ফিটা তো অন্তত পক্ষে আমাকে দিতে হবে। ভাইদের কাছে এখন আর টাকা চাইতে ইচ্ছে করে না। তো আমার নানু বাড়ির যেটা অবস্থা, আমার মামারা খালারা সবাই খুব মানে ভালো অবস্থা। তো মামা আমার জন্য আমেরিকা থেকে প্রায় টাকা পাঠায় হাত খরচের জন্য। তো সবাই আমাকে খুব আদর করে, সবাই দেয়। তারপরে তো আমি তাদের কাছে তো আর আমার সেমিস্টার ফিটা চাইতে পারবো না, আমার মায়ের কাছেও আমার চাইতে ইচ্ছে করতেছে না। তো যাই হোক আমি আরও 3-4টা টিউশনে নিলাম। তখন আমার খুব ঘন ঘন বাইরে যাওয়া হয়। আর আমাদের যেহেতু রিক্সায় ওঠার জন্য বা মানে মেন রাস্তায় যাওয়ার জন্য ওর দোকানটার সামনে দিয়ে যেতে হবে, পেছনে আরেকটা রাস্তা আছে, ওইটা দিয়ে গেলে অনেকটা ঘুরতে হয়। মেন রোড দিয়ে গেলে যেখানে যাই একটু তাড়াতাড়ি হয়, যার কারণে ওর সাথেও প্রায় কথা হয়। এখন রাস্তায় দেখা হলেও কথা বলে, ফোন দিলেও কথা বলি। কি কথা বলি সেটা মানে স্পেশাল কোনো কথা না, কি হচ্ছে না হচ্ছে, কি করলাম বা কি করব। ও যেহেতু মাস্টার্স করতেছিল, তো এভাবে দুজনের মোটামুটি পড়াশোনা নিয়ে জ্ঞান ট্যান দিত, কথাবার্তা হচ্ছিল। তো 2018-র মাঝামাঝি সময়ে আমার মামা আমেরিকা থেকে আসলো। এর মাঝে হয়েছে কি যে আমি আর ও যেহেতু এতটা কথাবার্তা বলতেছি, বা হয় না যে প্রায় যাচ্ছি, তো আমি তো একটা ডিভোর্সি মেয়ে, পুরো এলাকায় একটা বদনাম উঠে গেছে যে আমি
আমার আরও রিলেশন চলতেছে, আর সেটা আমার মা জানে। তারপরও মানে মা কিছু বলতেছে না, বা মা চায় আনম্যারিড ছেলেটাকে ফাঁসায় আমি তার কাছে বিয়ে বসতে চাইতেছি। মানে যে যা পারতেছে, যেভাবে নোংরা কথাবার্তা, ভাইয়েরা নাই, বাবা নাই, কোনো পুরুষ মানুষ যেহেতু নাই, মা মেয়ে দুইজন থাকি, তার মধ্যে হচ্ছে গিয়ে ও আবার মাঝে মাঝে বাসায় আসে, তো যত আজে বাজে কথা আছে সবাই এলাকার মানুষ বলতেছে, সিসি করতেছে। তো এই জিনিসটা চলতেছিল বেশ কিছুদিন, আমরা তত তোয়াক্কা করিনি। ও বলছে এগুলো বাধ্য, মানুষের কথা মানুষ বলবেই। তো মাকে যখনই যার সাথে মানে মা নিচে নামতো হাঁটার জন্য দেখা হলে বলতো, ভাবি এমন এমন আপনার মেয়ের সাথে কি ওর বিয়ে ঠিক হয়েছে, এটা ওইটা জিজ্ঞেস করতো। তো মা খুব কষ্ট পাইতো। তো মা একদিন কেউ একজন মাকে জিজ্ঞেস করছে, বা মানে বলেই ফেলছে পিঞ্চ করে, যে আপনি মেয়েটাকে ওর গলায় ঝুলাইতে চাইতেছেন। তো যেটা আমার মার খুবই খারাপ লাগছে। তারপরে আমার মা এসে আমাকে মানে না করছে, যে ওর সাথে আর কথাবার্তা বলবা না, এরকম দরকার নাই, নিজের কাজ নিজে করো, আমাদের ঘরের কাজটা তো আমরা করতে পারবো, বা বাইরে কোনো কিছুর প্রয়োজন হলে তুমি আর আমি মিলেই করে নেব। না হলে মা, আমার একটা খালাতো ভাই আছে, ও আবার আমাদের পাশের এলাকায় থাকে, ওর কথা বললো যে ওকে ফোন দিবা, ও আসবো, ওর সাথে আর সৈকতের সাথে আর কোনো কথা হবে না, ও ফোন দিলেও রিসিভ করবা না, আর ওকে জানাই দিবা যে তুমি যে ওর সাথে কথা বলতে চাও না। তা আমি না ব্যাপারটা ততটা গুরুত্ব দিই না, আমি ভাবছি এমনি মানুষ তো কত কথাই বলে, আমিও শুনছি বাইরে অনেকে অনেক কিছু বলতেছে। এরপরে যেটা হয়েছে, এই ঘটনার প্রায় 1 সপ্তাহ 10 দিনের মাথায় ওর মা আসছে আমাদের বাসায়। মানে আমাদের এলাকায় কথাটা তো যেরকম ছড়াইছে, বাবা যেহেতু একজন সম্মানী লোক ছিলেন, তো আমরা আবার ছিলাম ভাড়া ওইখানে, ওরাও ভাড়াটিয়া, ছোটোবেলা থেকে বড় হয়েছি এখানে, ভাড়াটিয়া হলেও মানে নিজেদের মতো এলাকা। তো সবাই হচ্ছে গিয়ে বললেও এরকমভাবে খারাপভাবে বলতে পারে না, কারণ এই মেয়েটাকে কোনো দিন খারাপ দেখি না, এটা বলতেছিল। বাট ওদের এলাকায় আমাকে নিয়ে একদম ছিচি পড়ে গেছে। বিয়ে হয়েছে মানে এমন পর্যন্ত কথা উঠে গেছে যে আমি নাকি আমার স্বামীর ঘর ছেড়েই দিছি ওর জন্য। তো ওর মা মানে এগুলো শুনে তার তো মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওনার আনম্যারিড ছেলেটা এত সুন্দর, এত পড়াশোনা করে, এত ভালো ছেলেটাকে আমি ফাঁসাই ফেলতেছি, উনি তো আর আমাকে কখনো দেখে নাই, যে কত জানি মেয়ে বিয়ে ইস্তামাইয়া কত জানি বড়। তো উনি আসছে, আমি তখন বাসায় ছিলাম না, উনি এসে আমার মাকে যা তা বলে গেছে। মা বলতেছে যে আপনার ছেলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ওর আঙ্কেলকে নিয়ে একদিন আসছিল বাসায়, সেই সুবাদে ওর সাথে পরিচয় বা কথাবার্তা, আপনি এগুলো বললেন না। তো সে মানে কোনো কথা শুনবে না, মাকে যা তা বলে গালাগালি করে গেছে। তারপরে ওই দিন তো মা মানে প্রচুর রেগে আছে, আমি আসছি পরে মা আমাকে একটা চড় দিছে, যে তুই ওর সাথে কেন কথা বলিস, আমি না করলাম। তারপরে ওর মা এসে আজকে আমাকে অনেক গালাগালি করছে। তখন আমি ওকে ফোন করে বললাম যে দেখেন, আপনার সাথে আর আমার কোনো কথাবার্তা হবে না, আপনি রাস্তায় দেখলেও আমার সাথে কথা বলবেন না। তখন সে বলতেছে, এখন তো তুমি এই কথা বললে চলবে না যে তুমি আমার সাথে কথা বলবে না, তুমি এতদিন কেন কথা বলছো। তো আমি বললাম, এতদিন আপনার সাথে আমি কী কথা বলছি, আপনি ফোন দিয়েছেন, আমি সারাদিন খোঁজ খবর নিয়েছি, এত আমার ঠেকা যে তোমাকে আমি ফোন দিয়ে দিয়ে খোঁজ খবর নিব, আমার প্রয়োজনেই তো আমি তোমাকে ফোন দিছি, খোঁজ খবর নিয়েছি। এখন তুমি বললা আর আমি একদম কথা বলবো না, সরে যাবো, এটা তো হবে না। তুমি আমার সাথে দেখা করো, সামনাসামনি বসে কথা বলবো, তারপর ফোনে কোনো কথা হবে না। তো আমাকে একটা রেস্টুরেন্টে ঠিকানা দিল, ওখানে আসো, তোমার সাথে আমি কথা বলবো। তো আমিও ভাবলাম যেহেতু এলাকার বাইরে, একটা দূরে, একটু আমার ভার্সিটির সামনেই, তো ওইখানে গিয়ে ওর সাথে কথা বলে জিনিসটা সর্ট আউট করি, যে না আর কথাবার্তা বলা যাবে না, এলাকার মানুষ খারাপ ভাবতেছে বা কোনো কিছু। আচ্ছা, এরপরে তার সাথে আমি দেখা করতে ওই রেস্টুরেন্টে গেলাম। এখন ওইখানে যাওয়ার পরে যেটা হয়েছে, সে মানে তাকে তো আমি এতদিন খুব মানে সুইট একটা ছেলে দেখছি, খুব সুন্দর নরম, সুন্দর করে কথা বলে, আস্তে আস্তে মাথা নিচু করে, মুখের দিকে তাকায় না, এত ভালো একটা ছেলে। ওই দিন সে এত রাগ দেখাইতেছে আমাকে। তখন আমি তাকে বারবার বলতেছি যে দেখো, তোমার সাথে আমার আর কথা বলা সম্ভব না, আর ফোন তুমি আমাকে একদমই করবা না, আজকে আমি তোমাকে ব্লক করে দিব। আর এলাকার মানুষ এরকম এরকম বলতেছে, তোমার মা আমাদের বাসায় গিয়ে আমার মাকে এটা বলে আসছে। ওইটা সে জানতো না যে ওর মা আমাদের বাসায় গেছে। তখন বলতেছে, মা তোমাদের বাসায় গেছে? আমি বললাম হ্যাঁ গেছে, তো গেছে, আমার মাকে এরকম এগুলো এগুলো বলছে, এখন মা আমাকে মারছে, এরকম অনেক কিছু বললাম। বলার পরে সে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে। তো আমরা দুইজন মানে প্রায় 3 ঘন্টা রেস্টুরেন্টে বসে ঝগড়া করলাম। কি ঝগড়া করলাম কিছুই জানি না। ও বলতেছে করতে হবে, আমি বলতেছি না। তখন সে আমাকে একটা শর্ত দিল, আচ্ছা ঠিক আছে, তো আমি আর তোমার বাড়ির নিচেও যাব না, তোমাদের বাসার ভেতরে ঢুকবো না, রাস্তায় তোমাকে দেখলে কথা বলবো না, মানে তুমি আর আমি অচেনা হয়ে যাব, কিন্তু তোমার আমার সাথে ফোনে কথা বলতে হবে। এটা কেমন কথা? ততদিন পর্যন্ত আমার স্মার্টফোন নাই, তো ফোনে টাকা দিয়ে এত কথা সে আমার সাথে সবসময় বলে, সেই ফোন দেয়, সেই কথা বলে। সে বলতেছে প্রতিদিন রাত্রে আমি তোমাকে ফোন দেবো, আমার সাথে কথা বলবো। তা আমি বললাম আপনার সাথে আমি কেন কথা বলবো, আপনার সাথে তো আমার ওরকম কোনো রিলেশন নাই, না তো আমরা দুজন প্রেম করতেছি, না আমি আপনাকে পছন্দ করি, না আপনি আমাকে পছন্দ করেন। তখন সে বলতেছে আমার পছন্দ সম্বন্ধে তোমার ধারণা আছে, তুমি জানো আমি পছন্দ করি না না করি। তো আমি জিজ্ঞেস করলাম,
তখন সে বলল যে আমি সেই ছোটোবেলা থেকে যখন প্রাইমারি স্কুলে পড়ি তখনই তোমাকে দেখতাম আর ভাবতাম বড় হলে তোমাকে বিয়ে করব। এইটা কেন কথা, তো আমি প্রচুর হাসলাম। মানে বলতেছে তখন বুঝি নাই, ভাবতাম বিয়ে করব। তারপরে যখন স্কুলে গেলা, কলেজে গেলা, ভাবলাম যে মেয়েটা ঠিক আছে, অন্তত পক্ষে অনার্সটা কমপ্লিট করুক, বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো, মাকে বলবো। এর মধ্যেই হুট করে তুমি ইন্টার পরীক্ষা দিয়ে বিয়ে টিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেলা। তখন নিজেকে বুঝাইলাম যাচ্ছি যা ওর বিয়ে যখন হয়ে গেছে, এখন আর ওর দিকে মনটা না রেখে এখন আমি বিয়ের শাদী করব। এরকম চিন্তা ভাবনা করে অনেক মেয়ের সাথে প্রেম করার ট্রাই করছি, চোখের দেখা যাকে ভাল লাগছে কথা বলার চেষ্টা করছি, বাট ওই শান্তিটা পাই নাই যেটা তোমাকে দেখেই শুধু শান্তিটা পাইছি, তোমার সাথে কোনোদিন কথা না বলে। তো এখন যখন তোমার জীবনে আমাকে প্রয়োজন, এখন তো আর আমি তোমাকে ছাড়বো না। তুমি চাইলেও তুমি আমার কাছ থেকে যেতে পারবে না এখন কোথাও। আর বিয়ে তো অনেক দূরে, আমি তোমাকে এখন আর অন্য কাউকে বিয়েও করতে দিব না, আমিই তোমাকে বিয়ে করব। আমি জাস্ট আকাশ থেকে বলছি আপনার মাথা ঠিক আছে? পুরো এলাকা ছিছি করতেছে, আর এর মধ্যে আপনাকে যদি আমি বিয়ে করি মান সম্মান তো কিচ্ছু থাকবে না। তখন মানে প্রচুর 3-4 ঘন্টা হয়ে গেছে, কথাই শেষ হচ্ছে না। মানে এক কথা ঘুরে ঘুরে সে বলতেছে আমার সাথে ফোনে কথা বলতে হবে, না হলে আমি তোমার বাসার সামনে আসবো, তোমার বাসার ভেতরে যাব, মানে এটা ওইটা দুনিয়ার কিছু। তখন আমি আর কোনো কিছু দিশা টিশা না দেখে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ফোনে কথা বলি, পরেরটা পরে দেখা যাবে, অন্তত পক্ষে এলাকার মানুষজনের মুখটা একটু বন্ধ করি। আর সে এসে আমার বাড়ির সামনে দাঁড়ায় থাকে আমাকে দেখার জন্য। আমি বের হলে সে সেধে সেধে এসে আমার সাথে কথা বলে, তখন আমি কথা না বলে পারি না। তো এই জিনিসগুলো যাতে বন্ধ হয়ে যায়, এই জন্য আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে ফোনে কথা বলার কথাটা রাজি হয়ে যায়, আপাতত জিনিসটা এখানে শেষ করি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে ফোনে কথা বলবো, সমস্যা নেই, কিন্তু আপনি আমার বাসার সামনে আসতে পারবেন না, আমার সাথে কখনো কথা বলবেন না, রাস্তাঘাটে আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি না। বললো ওকে ফাইন, এটা আর কোনো সমস্যা নেই। তো এটা চলে আসলাম, ওখান থেকে বাসায় চলে আসার পরে যে কোনো একটা জিনিস আস্তে আস্তে মানুষ যখন দেখে যে জিনিসটা আর হচ্ছে না, তখন তো মানুষ ভুলে যায় বা কোনো কিছু। তো সে আর আসে না এই দিকটাতে, আর আমি আমাদের বাসার যে পেছনের রাস্তাটা ঘুরে তারপরে যাই, ভার্সিটিতে যাই, কোচিংয়ে যাই, স্টুডেন্ট পড়াইতে যাই, যেখানে যাই ওই রাস্তাটা দিয়ে যাই, ওর দোকানের সামনের রাস্তাটার ব্যবহার করি না। অনেক হাঁটতে হয়, তারপরেও মানে এইভাবে আস্তে আস্তে প্রায় 5-6 মাস যাওয়ার পরে মানে ব্যাপারটা ঠান্ডা হয়ে গেল, আর এলাকায় ওরকমভাবে এই ধরনের কথাবার্তা শোনা যায় না, যেহেতু কেউ দেখতেছে না। আর ওই দিক দিয়ে আমাদের সে আমাকে প্রতিদিন একদম সময় করে, কোনো দিন 3টার সময় ফোন দিতেছে, কোনো দিন 2টার সময় ফোন দিতেছে। মানে এখন আমি তো তাকে বলছি কথা বলবো, তা আমি বেশি কথা বলি না, চুপ করে থাকি। কোনো দিন 11টার সময় ফোন দিছে, 3টা বেজে গেছে, সে ফোন রাখতেছে না। কত টাকা ফোনে কথা বলে সে অপচয় করতেছে। তো এইভাবে সে বলে, বেশিরভাগ সেই বলে, আমি জাস্ট শুনি। বাট আমার যে খারাপ লাগে ব্যাপারটা কিন্তু এরকম না, আমারও ভাল লাগে। সে যখন ফোন দেয় আমি কথা বলি, ওই সময়টা খুব দ্রুত কেটে যায়, বা তার কথাগুলো শুনতে ভাল লাগে। এভাবে 5-6 মাস চললো, চলার পরে কোনো দেখা সাক্ষাৎ নাই এর মাঝে আমাদের। তো আমার মামা আমেরিকা থেকে আসছে। মামা আসার সময়, এটা 2018-র একদম শেষের দিকে, আমার জন্য একটা স্মার্টফোন নিয়ে আসছে। স্মার্টফোন নিয়ে আসছে। এখন আমি তো ফেসবুক ওইরকমভাবে অ্যাকাউন্টও খুলতে পারি না। তো মামা এনে দিয়ে বলছে না, এখন তো সময় কেটে যাবে, একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিস, এরকম বলছে। তা আমি যে মামাকে বলবো যে তুমি খুলে দাও, তখন আবার লজ্জা লাগতেছিল, কী মনে করবে আমি একটা ফেসবুক অ্যাকাউন্টও খুলতে পারি না। ভার্সিটিতে দেখি সবার ফোন আছে, বাট বাসায় আমি চাওয়ার সাহস পাই না, বা নিজের টাকা দিয়ে কিনবো, তত তো প্রয়োজনও নাই, এরকম বলে কেনা হয় নাই কখনো। তারপরে ফোনটা তাকে বললাম রাত্রে যে মামা আমাকে একটা ফোন দিয়ে গেছে, তখন বলো তাইলে তো ভালোই হয়েছে, এখন তো আর আমাদের কথা বলতে এত খরচ হবে না। আচ্ছা, তো বললো যে তুমি করো, একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলো। তখন তার সাথে না কোনো কিছু বলতে আর এখন আমার লজ্জা টজ্জা লাগে না, যে নিজের যে জিনিসগুলো পারি না। তো তাকে বললাম আমি তো অ্যাকাউন্ট খুলতে পারি না। তখন বলতেছে যে আচ্ছা কালকে তুমি তাহলে ওই রেস্টুরেন্টে আসো, দেখা করো, আমি তোমাকে অ্যাকাউন্ট খুলে দিতেছি। তো ওখানে আবার গেলাম, পরদিন যাওয়ার পরে দেখা করলাম, সে আমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিল, একটা হোয়াটসঅ্যাপ খুলে দিল, তারপরে আমার ফোনে মোটা অঙ্কের এমবি ভরে দিল, দিয়ে সব কিছু বললো যে যাও ঠিক আছে, এখন তুমি এইভাবে। তো আমি বাসায় আসলাম, ওই দিন আর টিউশন কিচ্ছু করাই নেই, ভার্সিটিতে যাইনি। ওখান থেকে বাসায় চলে এসে সারাদিন ইউটিউবে ভিডিও দেখলাম, মানে দুনিয়ার যেখানে যা আছে সব শিখে ফেললাম। তো ফেসবুকটায় তত ওইরকমভাবে তখনও মজা পাই নাই, কারণ সে ফ্রেন্ড রিকোয়েস্ট শুধু সে পাঠাইছে, ওইটা সেই অ্যাকসেপ্ট করে দিছে, আর কোনো ওইরকমভাবে নতুন ফ্রেন্ড হয় নাই। বা আমি ফেসবুকে মানে ততটা যাচ্ছি না, বাট আমি কী বলো এটাকে, যে ইউটিউবে সারাদিন ধুমায়া ভিডিও দেখতেছি। তো এরকম চলতেছে, ইউটিউবটা চললো, দেখলাম ভিডিও দেখে দেখে। রাত্রে যখন ঘুমাবো তখন সে ফোন দিছে, ফোন দিয়ে তখন সে বলতেছে ভিডিও কল দাও। আমি বলি না, ভিডিও কল তো জীবনে দেওয়া যাবে না।
তখন আর ভিডিও কলটা দেই নাই, তো কথা টথা টুকটাক হচ্ছে। এর মাঝে স্মার্টফোনটা দেওয়ার পরে মামা কথা তো আরও বেশি 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 করে কথা হচ্ছে। তো আমি যে ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছিলাম এই বিষয়টা না আমি বুঝতে পারিনি। তারপরে ও হচ্ছে গিয়ে ওর বাসা থেকে ওকে চাপ দিতেছে বাইরে পাঠাই দিবে, এটা 18-র একদম শেষের দিকে বিদেশ পাঠাই দিবে। তো যেহেতু কোনো চাকরি হচ্ছে না, পড়াশোনা মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, তো আর বসে থেকে কি করবে, ওকে এখন বাইরে পাঠাই দিবে। তো ও আমাকে একদিন খুব তাড়াহুড়ো করে বলতেছে, কালকে একটু আমার সাথে দেখা করবা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আচ্ছা, তারপরে দেখা করলাম। দেখা করার পরে বলতেছে, আমি এখন আমার বাসায় তোমার কথা জানাবো, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন আমি বললাম যে আপনি আমাকে বিয়ে করতে চাইলেই যে আমি আপনাকে বিয়ে করবো এটা আপনি কিভাবে ভাবলেন, আর আমি তো আপনার সাথে মানে প্রেম করি বা কিছু না। তখন সে বলতেছে, তুই কী করিস না করিস আমি কিচ্ছু জানি না, আমার এগুলো জানার দরকার নাই। এখন তুই হয়তো আমাকে একা বিয়ে করবি, নয়তো আমি আমার বাসায় জানাবো, তারপরে তোদের বাসায় আমার মাকে পাঠাবো, বিয়ে করবি, না হলে আমি হচ্ছে গিয়ে যাব না, বাইরে যাব না। তো তার কাগজপত্র মোটামুটি জমা টমা দিয়ে দিছে, তো অনেক কিছু আমাকে বলতেছে। তখন আমি কি করব, আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যান চলে, আপনি 2 বছর থেকে আসেন, 2 বছর থেকে আসার পরে তারপরে চিন্তা ভাবনা করব যে আমি আপনাকে বিয়ে করব কি না। এর মধ্যে মানে এলাকার মানুষজন ঠিকঠাক হোক, আপনি আপনার মাকে বিদেশ যান, গিয়ে তারপরে আপনি আপনার মাকে মানাবেন। আপনার মা যদি আমাদের বাড়িতে আসে বিয়ের প্রস্তাব নিয়ে, তাহলে আমি আপনাকে বিয়ে করব। তখন হচ্ছে গিয়ে আমার মধ্যে তখন পর্যন্ত মানে এই জিনিসটা ছিল না যে ওকে আমার বিয়ে করতে হবে। আমার ব্যাপারটা ছিল ঠিক আছে, বিদেশ চলে গেলে ভুলে যাবে, আর তো আমাকে ফোন টোন এরকমভাবে করবে না, পরেরটা পরে দেখা যাবে। আর এইদিকে আমার মা আমার জন্য ছেলে দেখতেছিল, এরকম হয়তো ইউরোপে সেটেল, মামাদেরকে বলে রাখছে, ছোটো খালা লন্ডন থাকে, ছোটো খালাকে বলে রাখছে যে এরকম সেটেল কোনো ছেলে পেলে আমাকে বিয়ে দিয়ে দেবে, যাতে আমার লাইফে মানে টাকা পয়সার অন্তত পক্ষে কোনো সমস্যা না থাকে। আমার মার ভাষ্যমতে আমার জীবনের সব কিছু শেষ, আমার না তো কোনো মানে সুন্দর সুদর্শন বা কোনো ইয়াং ছেলের আমার জীবনে দরকার নাই, বয়স্ক হোক বা টাকা পয়সা আছে এরকম লোকের কাছে বিয়ে দিয়ে দিবে, আমার লাইফটা সিকিউর হয়ে যাবে। বা টাকা পয়সাই তো মানুষের জীবনের সব কিছু না। মা আমাকে এরকম বলতে, স্যার এরকম ছেলে খুঁজতেছে। এর মাঝে বিয়ের জন্য অনেক প্রস্তাব আসছে মিডল ক্লাস ফ্যামিলি থেকে অনেকগুলো, কিন্তু আমার মা আমাকে বিয়ে দিবে না, সে আমাকে ওরকম মানে বড় লোকের ছেলের কাছে বিয়ে দিবে, যা বয়স্ক হোক তাতেও সমস্যা নেই, এরকম সে আমার জন্য খুঁজতেছে। তো এই দিক থেকে আমার বিয়ের ব্যাপারটা একদমই ছিল না। আর যদি হয় আমি বা মা যদি দিতে চায় বিয়ে করে নেব, এরকম চলতেছিল। এরপরে ও চলে গেল, তারপরে ও হচ্ছে গিয়ে বাইরে চলে গেল। চলে যাওয়ার পরে মানে আমি ভাবছিলাম হয়তো বাবা আমাকে আর ফোন করবে না বা কমে যাবে, থাকে না সারাদিন কাজ টাজ করে এসে কেউ এরকম হবে। বাট সেই তার নিয়ম ধরা, সারাদিন গুনে গুনে একটু পরপর মেসেজ করা, এটা ওইটা জিজ্ঞেস করা, মানে যতটুকু সময় পায় সে জাস্ট আমাকেই মেসেজ করে, ফোন করে, এরকম করতে করতে তার স্যালারিটাও খুব ভালো ছিল। সে যাওয়ার মানে 1 বছরের মাথায় মোটামুটি তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা একটু পরিবর্তন হয়ে গেছে, ভালো হয়েছে তার। তো এইভাবে 19 সালটা মোটামুটি চললো। এরপরে তো দুনিয়াতে 19 সাল চলে গেল, 1 বছর পরে কোভিড চলে আসলো। তো তার আসার কথা ছিল 20-এর শেষের দিকে, সে বলে গেছে যেহেতু সে 18 শেষে গেছে, 20-এর শেষে বা 21-এ সে চলে আসবে দেশে, এরকম কথা ছিল। বাট মাঝখানে করোনার জন্য বাসায় বসা ছিল, কোনো কাজ ছিল না, বাংলাদেশ থেকে টাকা পাঠাইছে, তারপরে হচ্ছে তারা চলছে, এরকম একটা সিচুয়েশন চলছে বেশ কিছুদিন যাবৎ। তার মধ্যে আমার যে মেঝো ভাই, সে একদিন আমাকে এটা 2020-এ করোনার সময়, তখন লকডাউনের সময়, আমাকে সবাই লকডাউনে তো সবাই বাসায়, একটা ছবি পাঠাইছে যে দেখতো এই মেয়েটা পছন্দ হয়। তা আমি বললাম যে হ্যাঁ মেয়েটা তো সুন্দর। তো বলতেছে যে এই মেয়েটাকে আমার বেশ পছন্দ, আমি এবার আসলে মেয়েটাকে বিয়ে করব, মানে কোভিড শেষ হইলে ভাই আসবে, আসে ওই মেয়েটাকে বিয়ে করবে। আমি বললাম না মেয়েটা সুন্দর, কোথায় থাকে? তো বলে আমাদের এদিকেই থাকে, আর ডিটেলসে ওইরকমভাবে ভাই কিছু জানে না। তো আমি আবার ওর সাথে রাত্রে কথা বলতে বলতে ওকে বললাম যে আজকে জানো ভাই একটা মেয়ের ছবি পাঠাইছে, এরকম আমাদের এখানকার, মানে ওর সাথে আমার সব ধরনের কথা হয়। বাট আমার যে ওই যে ছেলে মানুষের প্রতি একটা ঘৃণা চলে আসছে যে আমাকে এত মারছে আমার হাজব্যান্ড, ওই জায়গা থেকে হয়তো আমি মানতেই পারি না যে আমি ওকে ভালোবাসি, কিন্তু আসলে হয়তো আমি ওকে ভালোবাসি। যাই হোক, তারপরে ওকে বললাম যে দেখো মেয়েটা ছবি পাঠাই তোমাকে, দেখবা? তো দেখে ও বলতেছে এই মেয়ের সাথে তোমার ভাই প্রেম করে? আমি বললাম হ্যাঁ। কত বছর যাবত? বলছে 3 বছর যাবত। আমি বলি কি? তো সে বলতেছে যে কি বলো, 3 বছর যাবত তোমার ভাই এই মেয়ের সাথে প্রেম করে? আমি বললাম হ্যাঁ। তখন সে মানে তার বোনকে ফোন, ওই মেয়ে হচ্ছে তার বোন হয়, তো তার বোনকে ফোন দিছে, ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে এমন এমন তুই কার সাথে প্রেম করিস, এটা আমার কাছে ফোন আসছে,
তোকে বিয়ে করতে চায়, তখন তার বোন অস্বীকার করছে। এখন তো সে একটা মানে ওয়ে পেয়ে গেছে যে আমার আরও কাছে আসার বা পারিবারিকভাবে একটা সম্পর্ক হওয়ার। তো যাই হোক, তো সে ব্যাপারটা তারপরে তাদের বাসায় জানাইলো। আমাদের বাসায় এখনও আমি জানি না যে ও হচ্ছে গিয়ে ওর বোন। তখন হচ্ছে গিয়ে আমাকে বলল যে ঠিক আছে, তুমি তোমার ভাইকে বলো যে ওকে বিয়ে দিব। ওকে তুমি কিভাবে বিয়ে দিবা? বলতেছে এটা আমার ছোটো বোন, চিনো না তুমি? আমি তো তোমার ছোটো বোনকে চিনবো কোত্থেকে, আমি শুধু তোমার বাবাকে চিনি, মাঝে মাঝে তোমার ছোটো ভাইকে দেখি, বড়ো ভাইকেও জীবনে দেখি নেই, আর বড়ো বোনকে তো দেখিই নেই। তখন সে বলল যে হ্যাঁ সরি, বড় ভাই নাই ওর, বড় বোনকে কখনো আমি দেখি নাই। ওরা হচ্ছে গিয়ে 2 ভাই 2 বোন, বড় বোন, মেঝো ও, তারপর এক ভাই, তারপর সবার ছোট বোনটা। তো বাসায় ও সবাইকে জানাইলো, মানে আমার ভাই যে সেটা বলে নাই, বাট বলছে যে হ্যাঁ এমন এমন ছেলে বাহিরে থাকে, ও পছন্দ করে, আমিও ছেলের সাথে ভাইয়ের সাথে কথা টথা বলছে। তো মোটামুটি তারা ফোনে ফোনে বিয়ে ঠিক করে ফেলছে, বাট আমাদের ঠিকানাটা এখনও দেয়নি। ওর মা যদি জানতে পারে যে আমার হচ্ছে গিয়ে ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে, ওর মা তো এমনিতে আমাকে আর আমার মাকে দু চোখে দেখতে পারে না, তার মধ্যে যদি এরকম হয়। তো ফোনে ফোনে আমার মায়ের সাথেও কিন্তু ওর মায়ের কথা হয়ে গেছে। এরপরে ভাই আসলে ওনারা আসবে, মানে ঠিকানার ওরকমভাবে চায় নাই, তা আমরাও আর দেই নাই। এখন আমি তো যখন ওর বোন শুনছি, পরে আমি বলতেছি ভাইকে আমি সব কিছু বলে দিছি, তুই জানিস ভাই এমন এমন ওর বড় ভাইয়ের সাথে পুরো এলাকায় এরকম একটা বাজে কথা ছড়াই গেছিলো, এখন কি ওনারা বিয়ে দিবে? আমার ভাই বলতেছে আমার এত পেইন নাই, বিয়ে দিলে দিবে, না দিলে নেই, আমি ওকে নিয়ে ভাইগা যাবো, বিয়ের সাথে করে আসলে তখন আর কি আটকাইবো, পরিচয় দিলে দেবো, না দিলে নেই, আমার বউ আমার বাড়িতে থাকবো। সে খুব চিল, কোনো সমস্যা নেই, আর ওর বড় ভাইও বিয়ে দেওয়ার জন্য রাজি। আচ্ছা, তারপরে তো 2020 সাল চলে গেল এইভাবে। 2021 সালে ভাই হচ্ছে গিয়ে আসলো বাংলাদেশে। আসার পরে তখনও ও আসে নাই। তো আসার পরে যখন আমরা গেলাম, দেখে আসলাম, আমাকে আর আমার মাকে দেখে তো ওর মার মানে মরে যাওয়ার অবস্থা, যে এই মাইয়ার ভাইয়ের সাথে তুই প্রেম করতে পাইছস। তো ওর বাবা খুব সুন্দর ব্যবহার করলেন, আঙ্কেল কোনো খারাপ ব্যবহার করে না, তাকেও করতে দেন নাই। তো সবাই রাজি হইলো, কিন্তু ওর মা তো রাজি না, বিয়ে দিবে না এখন। তারপরে ওর বোন, ওর ভাইরা বলছে তুমি বিয়ে দেওয়ার না দাও, তোমার মেয়ে তো ওই ছেলের সাথে পালায় যাবে, তখন কি করবা? এর চেয়ে ভালো পারিবারিকভাবে বিয়েটা দেও, সুন্দরভাবে সবাই জানুক। তো বেশি বড় অনুষ্ঠান হয় নাই, ঘরোয়াভাবে সবাই বসে ওদের দুজনের বিয়ে দিয়ে দিল। এখন বিয়েটা দেওয়ার পরে এখন তো সম্পর্কটা একটা আত্মীয়তায় পরিবর্তন হয়ে গেছে। এখন যেহেতু আমার ভাইয়ের বউ, ওর বোন, আর আমরা যেহেতু ছেলেপক্ষ, আমাদের সমাজে একটা কথা আছে না, ছেলেপক্ষের কথার খুব দাম থাকে। তো ওনার মেয়েকে সুখী রাখতে হলে মানে আমাকে ওনার বাড়ির বউ বানাবে, এটা ছিল সৈকতের ধারণা, যে মাকে এখন একটা কি বলে একটা কাবু করার রাস্তা হয়েছে, যে তোমার মেয়ে যদি ওই বাড়িতে ভালো রাখতে চাও তাহলে আমার সাথে ওকে বিয়ে দাও, এরকম সে বলবে। বাট সব কিছু তার এত সহজ হয় না আমরা যতটা চিন্তা করি। তারপরে করলো কি, ওদের বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে 1 মাস পরে ভাই আবার চলে গেল। তো ওর বোন আমাদের বাড়িতে থাকতেছে, আর ও এত ভালো একটা মেয়ে, জাস্ট অমায়িক একটা মেয়ে। ও আমাকে এত ভালোবাসে। ও তখন না আন্দাজ পায় না যে ওর আর আমার ভাইয়ের সম্পর্কের কথাটা আন্দাজ পায় না ওর ভাইয়ের, কিন্তু আমরা দুজন যে কথা বলি এটাও আসার পরে জানতে পারছে যে আমাদের ফোনে কথা হয়। তো মাঝে মাঝে দেখে ও আমার ফোনে, আমি তোর নাম দিয়ে ফোন নাম্বার সেভ করে রাখছি, তো ফোন আসছে তো ও আমাকে ফোনটা দেয় যে আপু ভাইয়া ফোন দিছে, তো এরকম কথা হয়। ও আন্দাজ করতে পারে না, এটা প্রেমের পর্যায়ে গেছে। তারা হবে অ্যাজ এ ফ্রেন্ড, আমরা হয়তো কথাবার্তা বলি। তারপরে 2021 সালে হচ্ছে গিয়ে শেষের দিকে, তখন হচ্ছে গিয়ে ও জিনিসটা না খুব মানে দেখার পরে ওর ভাইকে জিজ্ঞেস করে যে ভাইয়া তুমি কি আপুকে পছন্দ করো? তখন ওর ভাই ওর কাছে কনফেস করে যে হ্যাঁ আমি ওকে পছন্দ করি, এবং অনেক আগে থেকে পছন্দ করি, সেই স্কুল লাইফ থেকে। তারপরে ও যখন চলে আসছে তখন আমি ডিসিশন নিয়েছি আমি ওকে বিয়ে করব। তো ওরা 2 ভাই বোন মিলে মানে পুরা আমার বিবাহিত জীবন আলোচনা করে টোরে শেষ, যে ঠিক আছে কীভাবে বিয়ে হবে, কি হবে না হবে, সব কিছু তারা করবে। এখন যেহেতু কথাটা ভাইয়ের বউ জেনে গেছে, ভাই জানবে, এটাই খুব স্বাভাবিক। তো তারা করলো, আমার ভাইয়ের বউ করলো কি, আমার ভাইকে সব কিছু বলে দিল। বলে দেওয়ার পরে ভাই আমাকে ফোন করতেছে যে কী রে এগুলো কি সত্যি? আমি বললাম এগুলো সত্যি, আমি তো তোকে আগেই বললাম। এটা একটা বললো যে এলাকার মানুষ তুই বললি যে বলা বলি করতেছে, কিন্তু তুই কথা বলিস সেটা তো বলিস না। তখন আমি বললাম যে দেখ ভাইয়া, আমি ওর সাথে কথা বলি, ঠিক আছে, ও ফোন দেয়, কথা বলেও আমাকে এরকম শর্ত দিচ্ছে, না হলে এটা করবে না, ওর সাথে কথা না বললে আমার নিরুপায় ছিলাম, তার কারণে ওর সাথে আমি কথাটা বলতেছি। বাট কথা বলতে বলতে এখন এটা আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে। তো ভাই আমাকে জিজ্ঞেস করছে তুই ওকে পছন্দ করিস? আমি বললাম যে পছন্দ করি কি না সেটা বলতে পারবো না, ভালোবাসার তো মানে কিছুই আমি বলতে পারি না, বাট ওর সাথে কথা বলতে আমার ভালো লাগে, আর বিয়ের সাথে আমি কখনো করবো না,
এটা আমি আমার ভাইকে বলে দিলাম। তো আমার ভাই হচ্ছে আমার ভাইয়ের বোরে বলল যে আমার বোন তো বলে দিছে বিয়ে করবে না, এখন যদি তোমার ভাই আমার বোনকে দিয়ে রাজি করাতে পারে যে হ্যাঁ বিয়ে করবে, তখন হচ্ছে আলাদা হিসাব, তাহলে যাও আমরা তোমার ভাইয়ের কাছে আমার বোনকে বিয়ে দিয়ে দিব। আর যদি না করাতে পারে তাহলে আর আমরা এসবের মধ্যে নেই, এটা দুইজনের ব্যাপার। আর ওরা দুজন যথেষ্ট পরিমাণ ম্যাচিওর, ওদের মাঝখানে আমাদের আসার দরকার নেই, ওরা ওদের মতো থাক, আমরা আমাদের মতো থাকি। তো গল্পটা আর একটু বড় হবে, কিন্তু আমার কাছে ভিডিও নাই, যার কারণে আমি হচ্ছে দিতে পারতেছি না। তো যাই হোক, আজকে এই পর্যন্ত থাক। পরবর্তীতে ওদের ভালোবাসার পূর্ণতাটা কি পাবে কি না সেটা আমরা হচ্ছে পরের পর্বে দেখব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আর তৃতীয় পর্বের জন্য কিন্তু বেশি বেশি কমেন্ট করতে হবে।